রানীর মাথায় প্রথম থেকেই টাক ছিল, আর তাই তার কোথাও বিয়ে হচ্ছিল না। আর তাই রানী এবং তার বাড়ির লোক ছেলের বাড়ির লোক থেকে এই কথাটা লুকিয়ে রাখত, আর মিথ্যে বলে রানীর বিয়েটা অমর নামের একটা ছেলের সঙ্গে করিয়ে দেয়। বিয়ের পরে কিছু বছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন রানীর যমজ মেয়ে হয় তারপরে আমান জানতে পারে যে রানীর মাথায় এক ফোঁটা চুল নেই। এইটা দেখে তো তার পায়ে থেকে মাটি সরে যায়। আর একদিন অমর রেগে গিয়ে রানীকে বলে, রানী, তুমি প্রথম থেকেই ন্যাড়া ছিলে, আর আমাদের বিয়ের 3 বছর অবধি তুমি আমাকে কিচ্ছু বলনি। আর আজকে আমাদের যমজ মেয়ে আছে, আর পরি আমাদের সব থেকে বড় মেয়ে, তার 1.5 বছর বয়স। এত বছর ধরে তুমি জিনিসটা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলে কেন? আমাদেরকে সত্যিটা বলনি কেন? অমর, আমি তোমায় সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোক মাথার দিব্যি দিয়েছিল যাতে আমি তোমায় এই সত্যি কখনো না বলি, কারণ ওরা ভয় পেত যে আরে বলো তো যে তুমি কেন এত বড় সত্যিটা লুকিয়েছিলে? কারণ আমার বাড়ির লোক ভয় পেত। আগেও অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু যারাই জানতে পারে যে আমি টাকলা, তখন সবাই আমায় বিয়ে করতে বারণ করে দেয়। যদি তুমি জানতে পারতে তাহলে তুমিও আমায় বিয়ে করতে না, কিন্তু যেহেতু আমি মাকে দিব্যি দিয়েছিলাম, তাই বিয়ের পরেও আমি সত্যিটা তোমায় বলিনি, আর পুরো চেষ্টা করেছি সত্যিটা লুকানোর। অমর, আমি সব সময় উইক পড়ে থাকতাম যাতে তুমি সত্যিটা জানতে না পারো। রানী, তুমি আমার থেকে সত্যিটা লুকিয়ে ভালো কাজ করনি। তোমার আমাকে সত্যিটা বলা উচিত ছিল। কি করে বলতাম? আমি ভয় পেয়েছিলাম, কারণ তুমি টাকলা লোকেদের নিয়ে মজা করতে, তাদের টাকলা মাথায় তুমি চাটি মারতে থাকতে। আমার ভয় ছিল যে যদি তুমি আমার কথা জানতে পেরে যাও, তাহলে তুমি আমার টাকেও তবলা বাজাতে শুরু করবে। রানী, এটা তোমার ভুল ধারণা ছিল। যদি আমি জানতাম যে তোমার মাথায় চুল নেই, তাহলে আমিও অন্য কারোর টাক মাথায় তবলা বাজাতাম না। অন্তত তোমার তো নয়। কিন্তু আমি আর এখন তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছ, আমাকে ঠকিয়েছ। আর তাই তুমি নিজে লম্বা চুলের মেয়েদেরকে নিয়ে আমাকে ছেড়ে চলে যাও, যাতে আমি কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারি। কে জানে, আজকে তোমার মেয়েদের মাথায় চুল আছে, কিন্তু কালকে ওরা যদি তোমার মতোই টাকলা হয়ে যায়, তাহলে আমি নিজেকে একজন টাকলার বর আর বাবা বলতে পারবো না। আমার যখন রানীর সত্যিটা জানতে পারে, তখন ও ওকে ছেড়ে দেয়, যার ফলে রানী তার 3 মেয়েকে নিয়ে ঘর ছাড়া হয়ে যায় আর নিজের মায়ের বাড়িতে যায়। কিন্তু এর মধ্যেই রানীর বাবার মৃত্যু হয়ে যায়, আর রানীর মাও প্রচণ্ড বয়স হয়ে যায়। আর ওর যাওয়ার পরেই যখনই রানীর মা এটা জানতে পারে যে রানীর শ্বশুরবাড়ির লোক ওকে ছেড়ে দিয়েছে, তখন উনি এই কথাটা নিতে পারেন না। ওনার ওখানেই মৃত্যু হয়ে যায়, যার পরে রানী তার নিজের বাড়িতে থেকেই তার 3 মেয়েকে মানুষ করতে শুরু করে। পরিমা, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি আর খাবার বানিয়ে রেখেছি। তুই নিজের আর নিজের 2 বোনের, নিশা আর নেহার খেয়াল রাখিস, কেমন? কিন্তু মা, ফ্যাক্টরি যাওয়ার আগে আমার চুলটা তো বেঁধে দাও। এখানকার সব বাচ্চারা চুল টেনে আমার পিছনে লাগে, আর আমি নেহা আর নিশারও চুল বাঁধতে পারি না। কতবার তো পাড়ার মেয়েরা এসে আমাদের বকাও দেয়, বলে যে নিজের চুল কেন বেঁধে রাখিস না, নজর লেগে যাবে। মা, যদি আমাদের চুলে নজর লেগে যায়, তাহলে কি আমরাও তোমার মতো টাকলা হয়ে যাব? না মা, এরকম কখনো হবে না। চুল তো যে কোনো মেয়ের সৌন্দর্য। যদি তোমার মাথায় চুল না থাকে, তাহলে কেউ তোমায় ভালোবাসবে না। আর হ্যাঁ, তোমরা 3 জন কখনো টাকলা হবে না। আমি টাকলা তো কি হয়েছে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের চুল বেঁধে দিচ্ছি। রানী ফ্যাক্টরিতে যাওয়ার আগে তার 3 মেয়ের চুলের চুটি বেঁধে দেয় আর ফ্যাক্টরির দিকে রওনা হয়। যখন রানী তার নিজের মাথা ঢেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছিল, আশেপাশের কিছু মহিলা তাকে নিয়ে মজা করতে থাকে। আরে দেখো তো একে, যতদিন বাপের বাড়িতে ছিল এই টাকলার বিয়েই হয়নি। কত কষ্ট করে ওর মা বাবা ওর বিয়ে দিল, আর যখন ওর বর জানতে পারে যে ও আসলে টাকলা, তখন ওর স্বামী ওর মাথায় হাত না দিয়ে ওর তবলায় বাজিয়ে দিয়েছে, আর বাড়ি থেকে ওর মেয়েদের সাথে বার করে দিয়েছে। তা নয় তো কি, টাকলা মেয়েকে কারই বা ভালো লাগবে? হ্যাঁ, আরও তো টাকলার সাথে সাথে একজন বিশাল বড় মিথ্যেবাদী। কিন্তু আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, ও টাকলা কিন্তু ওর মেয়েদের চুল এত লম্বা আর ঘন কি করে? আরে দিদি, তুমি আর আমি কখনো ওর 3 মেয়ের চুল ধরে দেখেছি নাকি বলো? কে বলতে পারে যে ওর 3 মেয়েও ওর মতো টাকলা, আর ও নিজের মেয়েদের মাথায় নকল চুল লাগিয়ে রেখেছে? থামো এবার তোমরা। আমার মেয়েদের চুল একদম আসল, আর আমি ভীষণ খুশি। হতে পারে যে আমার মাথায় চুল নেই, কিন্তু আমার মেয়েদের মাথায় এত চুল আছে যতটা তোমাদের দুজনেরও নেই।
আর আমার মেয়েদের নিয়ে মজা করার আগে নিজের মেয়েকে গিয়ে দেখো। আরে ওদের মাথায় তো গুনে গুনে 4টে চুল আছে। যদি কোনোদিন তুমি ওদের টেনশন দাও না, তাহলে ওরাও আমার মতো টাকলা হয়ে যাবে। কখনো কখনো তো আমার ভয়ই লাগে তোমার মেয়ের কথা ভেবে। কখনো এটা না হয় যে বিয়ের দিন মণ্ডপে টাকলা হয়ে গেল। রানী নিজের মেয়ের বিরুদ্ধে একটাও কথা শুনতো না, আর সেই মহিলাগুলোকে মুখের উপর জবাব দিয়ে ফ্যাক্টরির দিকে যায়। এইভাবেই দিন কাটতে থাকে। পরিমা, এবার তো তুই চুল বাঁধা শিখে গেছিস। নিজের চুল নিজেই বাঁধো। আর হ্যাঁ, তোমরা 3জন যখনই বাড়ির বাইরে যাবে তখন নিজেদের মাথা ঢেকে বেরিও, কারণ এই পাড়ার মহিলারা ভীষণ হিংসুটে। মা, আমি তো বাইরে বেরোই না, আর কখনো বেরোলেও নিজের মাথা ঢেকেই বেরোই, যাতে কেউ আমার চুলই না দেখতে পায়। সাব্বাস পরিমা, এইভাবেই তুমি নিজের আর নিজের 2 বোনের ভালো করে খেয়াল রেখো যাতে কেউ তোমাদের চুল ছুঁতেও না পারে, কারণ আমার এখানকার মানুষের উপর একটুও ভরসা নেই। রানী এটা খুব ভালো মতোই জানতো যে তার প্রতিবেশীরা তার মেয়ের লম্বা চুলের উপর ঈর্ষা করে। তাই জন্য রানী তার নিজের মেয়েদেরকে সতর্ক করে দিত। সময় এভাবেই কাটতে থাকে, আর রানীর 3 মেয়েও বড় হয়ে ওঠে। এইরকমই একদিন, আরে পরিমা, আজ তোর কলেজের প্রথম দিন, আর তুই চুল খুলে যাচ্ছিস? হ্যাঁ, যদি তুই চুল খুলে যাস তাহলে তোকে দেখে তোর 2 বোনও চুল খুলতে শুরু করবে। আর আমি চাই না যে কেউ তোদের চুলে নজর দিক। অনেক ভাগ্য করে পাওয়া যায় এই রকম লম্বা চুল। মা, আমি জানি যে আমাদের পাড়ার লোক আমাদের 3 বোনের চুলের পিছনে পড়ে থাকে। ওরা আমাদের দেখে জ্বলে। কতবার তো পুষ্পা আন্টি আমাদের চুল কাটারও চেষ্টা করেছে, আর একবার তো কোমল আন্টি আমাদের চুল পুড়িয়েই দিয়েছিল। কিন্তু দেখো, তাও আমাদের চুলে কিচ্ছু হয়নি। আর বিশ্বাস করো, আজকেও কিচ্ছু হবে না, কারণ এখন আমি বড় হয়ে গেছি। আমি নিজের চুল সামলাতে পারি। পরি নিজের মায়ের একটাও কথা না শুনে চুল খুলে কলেজের দিকে যায়। পরির লম্বা কালো সুন্দর চুল দেখে কলেজের প্রত্যেকটা ছেলে ওর পর ফিদা হয়ে যায়। আর প্রথম দেখাতেই বিবেক পরির প্রেমে পড়ে যায়। কিন্তু বিবেককে কাজল নামের আরেকটা মেয়ে ভালোবাসতো। আর যখন সে জানতে পারে যে বিবেক পরীকে ভালোবাসে, তখন কাজল ওর থেকে বদলা নেওয়ার জন্য পরীর চুলে চুইংগাম লাগিয়ে দেয়। এবার আমিও দেখব কি করে তুই এই চুল দিয়ে বিবেককে নিজের জালে ফাঁসাস। আরে, কেমন আছিস? এটা তুমি কি করলে? তোমার জন্যে আমার চুল খারাপ হয়ে গেল। এটা ঠিকই হচ্ছে না, এবার আমি কি করব? কি সত্যি? তোমার চুল ঠিক হচ্ছে না? দাও, আমি ঠিক করে দিচ্ছি, কারণ এটাকে ঠিক করার একটাই রাস্তা আছে। এই বলেই কাজল পরীর চুলটা কেটে দেয়। নিজের কাটা চুলগুলো দিকে তাকিয়ে পরী প্রচণ্ড কাঁদতে থাকে। কিন্তু এই ব্যাপারগুলো বিবেক দেখে ফেলে, আর ও কাজলকে এক চাঁটি মেরে বলে, এই সব কাজ করে তুমি নিজেকে আমার চোখে নিচু করে দিয়েছো। তুমি যেটা করেছো সেটা ঠিক করনি, আর তাই নিজের কান খুলে আমার কথা শুনে নাও। পরীর মাথায় যদি কোনো চুল নাও থাকে, তাও আমি পরীকেই ভালোবাসবো। আর আমি তোমাকে আমার সব থেকে ভালো বন্ধু ভাবতাম, কিন্তু তুমি তো আমার শত্রুতারও যোগ্য নও। এই বলে বিবেক পরীকে নিজের সঙ্গে ওর বাড়িতে নিয়ে যায়। যেদিকে রানী নিজের মেয়ের কাটা চুল দেখে হয়রান হয়ে যায়। এসব কি পরি? এইসব কিছু তোর সাথে কে করেছে? এবার কে করবে তোকে বিয়ে? হ্যাঁ, এবার আমি নিজের মেয়েদের বিয়ে কি করে দেব? মা, এইসব কাজল করেছে। ও কলেজে সব সময় আমায় নিয়ে মজা করত, তোমার নাম নিয়ে আমায় খেপাতো। কিন্তু যেহেতু বিবেক আমায় পছন্দ করে, তাই ও আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিল, আর আমার চুল সবার সামনে কেটে দেয়। আমি জানতাম না যে এই চুল আমার 3 মেয়ের শত্রু হয়ে দাঁড়াবে। আমি ভুল করেছি। আমার তোমাদের 3জনকে টাকলাই রাখা উচিত ছিল, কিন্তু আমি এই ভুল বারবার করব না। আমি নিশা আর নেহার চুল এক্ষুনি কেটে দেব। তোমরা 3জন আমার মেয়ে, তো টাকলাই থাকো। আরে আন্টি, আপনি এটা কি বলছেন? চুলই তো একবার গেছে, আবার চলে আসবে। কিন্তু আপনি সব জেনে শুনে নিজের মেয়েদের এত সুন্দর চুলটা নষ্ট কেন করবেন? যেরকমটা আঙ্কেল আপনার সঙ্গে করেছে, তার মানে এই নয় যে প্রত্যেকটা ছেলেই এরকম। পরীর মাথাতে চুল থাকুক কি না থাকুক, আমি সব সময় ওকে ভালোবাসবো, আমি কথা দিচ্ছি। আর দেখে নেবেন, নিশা এবং নেহা ওরাও ভালোবাসার জন্য খুব ভালো ছেলে পাবে, যারা ওদের চুলের থেকে বেশি ওদেরকে ভালোবাসবে। এত কিছু হওয়ার পরেও বিবেক পরীর সঙ্গ ছাড়ে না। আর 1 বছরের মধ্যে আবার পরীর পুরনো দিনের মতো চুল চলে আসে। পরীর চুল দেখে কাজল যেটা করেছিল তার জন্য আফসোস করে। আর এইভাবেই বিবেক সব সময় পরীর সঙ্গেই থাকে।
আর খুব তাড়াতাড়ি নিশা এবং নেহা দুজনেই বিবেকের মতো ভালো ছেলে পায়। আর 3 বোনেই তাদের নিজেদের পছন্দের ছেলের সাথে বিয়ে করে আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে। নেহা, তুই এটা আমার থেকে কি লুকিয়েছিস? কিছু না মা, কিছু লুকাইনি তো, আমি আসলে পড়ছিলাম। রিনা আর নেহার কথা শোনে না, আর খাটের নিচে হাত দিয়ে সে একটা ড্রয়িং বুকটা বের করে। নেহা, আমি তোমাকে কতবার বলেছি যে এই ড্রয়িংয়ের পিছনে নিজের সময় নষ্ট করো না। আমি তোকে অনেক কষ্ট করে পড়াচ্ছি, তুই এখন 12-এ পড়ছিস। যদি এই বছর তুই ভালো করে পড়াশোনা করিস তাহলে সামনের বছর একটা ভালো চাকরি পাবি। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক পাশ করে যাব আর চাকরিও করব। তুমি দেখো, যেদিন আমি চাকরি করব সেদিন তোমাকে অন্যের বাড়িতে গিয়ে আর কাজ করতে হবে না। নেহার কথা শুনে রিনা ওকে গলায় জড়িয়ে ধরে, যার পরে 2 মা মেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা পুজো করে স্নান করে নেহা স্কুল ড্রেস পরে নিজের বাড়ির বাইরে আসে। তখন ওর মা ওর হাতে টিফিনটা দিয়ে বলে, নেহা মা, যদি সময় পাস তাহলে খাবারটা খেয়ে নিস। মা, পরীক্ষা দিতে গিয়ে আমি খাবার থোড়েই না খাবো। দেখ, যদি তুই সময় পাস তাহলে একটু খেয়ে নিস। আচ্ছা, আমি এবার গেলাম, আমাকে আজ তাড়াতাড়ি কাজে যেতে হবে। মালকিন বলেছিল আজ বাড়িতে অতিথি আসবে, তাই আজকে তাড়াতাড়ি কাজে যেতে। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? এটা বলেই রিনা ওখান থেকে চলে যায়। আরেকদিকে তখন নেহা নিজের এক্সাম দিতে নিজের স্কুলের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে নেহা স্কুল থেকে বাড়ি আসে আর নিজের টিফিন বক্সটা খুলে খাবারটা খেতে শুরু করে, কিন্তু তখনই ওর নজরটা রুটি রাখার জায়গায় গিয়ে পড়ে। মায়ের জন্য কোনো খাবার আছে নাকি নেই? রিনা নিজের জন্য খাবার রেখেছে নাকি, শুধু এই প্রশ্নটাই নেহার মাথায় ঘুরতে থাকে। এই জন্য সে নিজের খাবারটা ছেড়ে দিয়ে রুটি রাখার জায়গাটা খোলে, যেখানে ও দেখে একটা শুকনো রুটি ওখানে রাখা আছে। তার মানে মা নিজে কিছুই খায়নি। মা যখন খাবার খায়নি তখন আমি মাকে ছাড়া কি করে খেয়ে নিতে পারি? এটা বলেই নেহা নিজের খাবারটা ওখানেই ছেড়ে দেয় আর আবার গিয়ে পড়াশুনোয় মন দেয়। সময় এভাবেই কাটতে থাকে, আর এই সময়ের সঙ্গে সঙ্গে নেহার এক্সামটাও শেষ হয়ে যায়। আর ওর খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে, যেখানে নেহা পাস হয়ে যায়। রিনা আজকে বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসে, আর ও ফিরতেই নেহা ওকে জড়িয়ে ধরে আর আনন্দের সঙ্গে বলে, মা, তুমি আমাকে বলতে না যে আমাকে 12 পাশ করতে হবে? দেখো মা, আমি পাশ করে গেছি। আর তুমি জানো মা, এবারে পুরো স্কুলে আমি সেকেন্ড হয়েছি। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। শেষমেশ আমার পরিশ্রমকে তুই সফল করেই দিলি। হ্যাঁ মা, এবার তুমি দেখো, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আর বাইরে কাজ করতে দেব না। ব্যাস একবার আমি কোনো ভালো চাকরি পেয়ে যাই। এটা বলে নেহা নিজের মায়ের সঙ্গে একটু সময় কাটাতে থাকে। আর পরের দিন রিনা যখন নিজের কাজের জন্য বেরোয়, তো নেহা আবার একবার ড্রয়িং করতে শুরু করে। কিন্তু তখনই ওর দরজায় একটা বড়লোক ছেলে আসে আর দরজায় কড়া নাড়তে নাড়তে বলে, এক্সকিউজ মি, আমি এই গ্রামে নতুন এসেছি, আমি এখানকার রাস্তাটা ঠিক চিনি না, আপনি কি আমায় বলতে পারবেন যে পালামটা কোথায় পড়বে? ছেলেটার গলা শুনে নেহা ওর কাছে যায় এবং অ্যাড্রেসটা আবার জিজ্ঞেস করে। কই দেখি, আপনি কোন অ্যাড্রেসে যেতে চান? আমি আপনাকে সাহায্য করছি। আপনি এখান থেকে সোজা চলে যান, সোজা গিয়ে ডান দিকে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এইটা বলেই বীর ওখান থেকে এগোতেই যাচ্ছিল, এমন সময় ওর চোখটা নেহার ড্রয়িং এর উপর গিয়ে পড়ে। ওয়াও, ও মাই গড, এই ড্রয়িংটা কে বানিয়েছে? কি সুন্দর ড্রয়িংটা! এক্সকিউজ মি, আপনি কি আমাকে ওই ড্রয়িংটা একবার দেখাতে পারেন? বীরের কথা শুনে নেহা নিজের ড্রয়িংটা বাইরের দিকে নিয়ে আসে, আর যখন ও ড্রয়িংটা দেখে ও অবাক হয়ে যায়, কারণ আজকের আগে ও এত সুন্দর ড্রয়িং কখনো দেখেনি। এই ড্রয়িংটা আপনি বানিয়েছেন? ও হ্যাঁ, আমি বানিয়েছি। কেন, কি হয়েছে? সত্যি তুমি একটা নির্জীব জিনিসে নিজের ড্রয়িং এর মধ্যে দিয়ে প্রাণ ঢেলে দিয়েছো। তুমি জানো, যদি তুমি এই ড্রয়িংটা বাইরে বিক্রি করো কত দাম পাবে তুমি? এই ড্রয়িং এর হাজার হাজার টাকা দাম হবে। ড্রয়িং বাইরে 1000 টাকায় বিক্রি হবে? তার মানে আমি যদি রোজ একটা করে ড্রয়িং বিক্রি করি তাহলে মাসে আমি এমনি 30,000 পেয়ে যাব। এটা ভালো, আমি একটা কাজ করি, আমি বরং ওকেই ড্রয়িং বিক্রি করি। আমি কি করে বিশ্বাস করব যে এই ড্রয়িং 1000 টাকার? যদি তুমি এই ড্রয়িং কিনতে চাও তাহলে বলো।
আমি এই ড্রয়িংটাকে নয়, যে ড্রয়িং করেছে তাকেও নিয়ে নিতে চাই, কারণ আজ থেকে কিছুদিনের মধ্যেই আমার ড্রয়িং কম্পিটিশন। আমার ওখানে একজন হেল্পারের খুব প্রয়োজন, কিন্তু এখানে তুমি আমার হেল্পার নও, আমি তোমার হেল্পার হব। ওখান থেকে যা টাকা আসবে তার 70% তুমি রেখে নিও, আর 30% আমি নিয়ে নেব। আমরা যদি ওটা জিতে যাই তাহলে আমরা অনেক অনেক কাজ পেতে থাকবো, আর আমাদের একটা আলাদা পরিচিতি তৈরি হবে। আমি কি করে তোমাকে বিশ্বাস করে নি? দেখো, আমার নাম বীর, আর এই হলো আমার কার্ড। তুমি এটা রেখে নাও, যদি তোমার মনে হয় যে তোমার আমার সাথে যাওয়া উচিত তো তুমি আমার সাথে যেতেই পারো। এটা বলেই বীর ওখান থেকে চলে যায়, কিন্তু বীরের কথাগুলো নেহার মাথায় ঘুরতেই থাকে। আর সন্ধেবেলা যখন রিনা ফিরে আসে তো নেহা রিনাকে সব কথা বলে দেয়, যাতে রিনা প্রচন্ড রেগে গিয়ে বলে ওঠে, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? একটা ছেলের সাথে তুই একা শহরে যাবি? মা, তুমি ভাবো, আমার একটা ড্রয়িং 1000 টাকায় বিক্রি হয়েছে। যদি রোজ আমি একটা করে 1000 টাকার ড্রয়িং করি তাহলে মাসে আমি 30,000 টাকা রোজগার করতে পারবো। আমরা বাড়ির খরচ চালানোর সাথে নিজেদের শখ সাধু পূরণ করতে পারবো মা। আর তার সাথে আমি তোমাকে বাইরে অন্যের বাড়িতে কাজ করতে দিতে চাই না। না নেহা, আমি তোকে বাইরে একা যাওয়ার অনুমতি দিতে পারি না। রিনার এই সব কথা শুনে নেহা প্রচন্ড রেগে যায়, কারণ ড্রয়িং করাটা নেহার প্যাশন ছিল, আর ও নিজের প্যাশনটাকে কখনোই ছাড়তে পারত না। নেহার সামনে এখন দুটো অপশন, হয় সে নিজের গরিব মাকে বাঁচবে, না হলে নিজের স্বপ্নগুলোকে। আর নেহা নিজের স্বপ্নগুলোকে বাঁচল। ওই সময় তো নেহা কিছুই তেমন বলে না আর শান্ত হয়ে যায়, কিন্তু নেহার মাথায় বারবার বীরের কথাগুলো চলতে থাকে। তাই জন্য নেহা বীরকে ফোন করে বসে। হ্যালো বীর, আমি তোমার সাথে শহরে যাওয়ার জন্য তৈরি। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। বলো তাহলে আমরা কখন বেরোচ্ছি? কারণ আমার কম্পিটিশনটা পরশু, আর আমাদের কালকের মধ্যে শহরে পৌঁছতে হবে। আমি রাতে বাড়ির বাইরে তোমার জন্য অপেক্ষা করব। এটা বলেই নেহা ফোনটা রেখে দেয়। আর কিছুক্ষণ পর যখন রিনা নিজের মেয়ের সাথে ঘুমিয়েছিল রাত্রিবেলা, তো নেহা নিজের মায়ের জন্য একটা চিঠি লিখে রাত্রিবেলাতেই বীরের সঙ্গে শহরের দিকে পাড়ি দিয়ে ফেলে। পরের দিন সকালে যখন রিনা ঘুম থেকে ওঠে ও দেখে যে নেহা বাড়িতে কোথাও নেই। রিনা ওকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু নেহাকে কোথাওই দেখতে পায় না। যেটা দেখতে পায় সেটা হলো নেহার বালিশের নিচে লেখা চিঠিটা। কিন্তু যেহেতু রিনা পড়াশুনো জানতো না, তাই জন্য সে তার প্রতিবেশী রাধার কাছে গিয়ে দেখায়, আর ওটা পড়তে বলে। রাধা মা, আমাকে একটু এই চিঠিটা পড়ে বল যে এখানে কি লেখা আছে। নেহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, না জানিও কোথায় চলে গেল। রাধা নেহা লেখা চিঠিটা পড়তে থাকে, যেখান থেকে রিনা জানতে পারে যে নেহা নিজের স্বপ্নের পিছনে দৌড়েছে, আর ও নিজের মাকে ছেড়ে শহরের দিকে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই কথাটা গ্রামে গোটা ছড়িয়ে যায়, যার পরে লোকজন রিনাকে পর পর খোঁটা দিতে শুরু করে। তাহলে তোমরাই বলো, ও কেমন মা? আরে যে নিজের মেয়েকে সামলাতে পারে না সে অন্যের বাড়ি আর কি সামলাবে? তালি কোনোদিন এক হাতে বাজে না, দু হাত দিয়ে বাজে। যদি রিনা নিজের মেয়েকে একটু ছেড়ে দিত না তাহলে আজকে ওর মেয়ে পালাতো না। কে জানে আর কোনোদিন ফিরবে কিনা। আরে যদি পালানোরই ছিল তাহলে নিজের মাকে নিয়ে যেতেই পারতো। এক তো আমাদের গ্রামের নাম খারাপ করলো, তার উপর নিজের গরিব মাকে আমাদের ঘাড়ে ফেলে দিয়ে গেছে। যদি কাল ওর মায়ের কিছু হয়ে যায় তাহলে কে দেখবে ওকে? সামনে পিছনে কাঁদার কেউ নেই। চুপ করো তোমরা। আমার মেয়ে পালায়নি, বরং ও কাজের জন্য বাইরে গেছে। আর হ্যাঁ, আমি ওকে বারণ করেছিলাম, হয়তো আমি ওকে বুঝতে পারিনি, তাই ও এরকম একটা কাজ করেছে। কিন্তু খবরদার, আমার মেয়ের ব্যাপারে তোমরা এরপর আর একটাও বাজে কথা বলবে না। লোকজন ভুলভাল কথা রটাতেই থাকছিল। বেচারা রিনা নিজের চোখে জল নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে গেল। সময় কাটতে থাকে, আর দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রিনার দরজার সামনে একদিন একটা বড় গাড়ি আসে, আর সেই গাড়ি থেকে বাইরে আসে নেহা। নিজের মেয়েকে এত বড় গাড়িতে দেখে রিনা হয়রান হয়ে যায়। নেহা, তুই? হ্যাঁ মা, আমি তোমাকে এখানে নিজের সাথে নিয়ে যেতে এসেছি। আর হ্যাঁ, সেদিনের জন্যেও আমি তোমার কাছে ক্ষমা চাই, যেদিন আমি তোমাকে এখানে একা ফেলে চলে গেছিলাম। মা, আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছিলাম, আমি তোমাকে অনেক বুঝিয়েছিলামও, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তবে হয়তো বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি ভালোই করেছিলাম, কারণ আমি যদি সেদিন না পালাতাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। আর মা, এই গাড়িটা আমার, আর তুমি জানো শহরে আমার নিজের একটা বাড়িও আছে।
আমি চাই না তোর ধন দৌলত, আমি চাই না তোর দামি গাড়ি, আমি শুধু আমার নিজের মেয়েকে চাই। নেহা, প্লিজ আমাকে নিজের মেয়ে ফিরিয়ে দে। তুই জানিস না, কিন্তু গ্রামের লোকেরা আমার বাইরে বেরোনোও মুশকিল করে তুলেছিল। মা, ব্যাস এই কারণেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। তোমার মেয়ে তোমার কাছেই আছে মা। ব্যাস পার্থক্য এটুকুই, আগে তোমার মেয়ে একটা চাকরি করতে চাইতো, কিন্তু আজকে সে নিজের ক্ষমতায়, নিজের আর্টের দৌলতে সেই সব কিছু অর্জন করেছে যা তুমি আশা করেছিলে। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে নেহা নিজের মা রিনাকে শহরে নিয়ে যাওয়ার জন্য রাজি করে। আর এইভাবেই গরিব মায়ের বাড়িতে একজন বড়লোক মেয়ে তার গরিব মায়ের স্বপ্নগুলো পূরণ করে আর ও তাকে নিজের সঙ্গে নিয়ে যায়।